আলোচনা করছি এসআর অ্যাক্ট বা সুনির্দিষ্ট প্রতিকার আইন। আজকে টপিক 3 এবং 4 আলোচনা করব। টপিক 3-এ যেটা আছে ইনজাংশন। ইনজাংশন মানে নিষেধাজ্ঞা, কোনো কিছু করতে নিষেধ করা। এখানে আমরা 7টি প্রশ্ন পড়ব। 1 নম্বরে আছে অস্থায়ী, স্থায়ী এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলতে কি বোঝেন, অর্থাৎ তিনটা এখানে টিকা লিখতে হবে বা সংজ্ঞা লিখতে হবে, সেটা দেখে নিই। অস্থায়ী নিষেধাজ্ঞা মানে টেম্পোরারি ইনজাংশন। টেম্পোরারি ইনজাংশন প্রথমে আমরা একটু সূচনা লিখব, তারপরে 53 ধারায় কি আছে সেটা দেখব। কোন দেওয়ানি মোকদ্দমা চলাকালীন মোকদ্দমার বিষয়বস্তু যেন এক পক্ষ কর্তৃক কোনো প্রকারেই হস্তান্তর, মানে এক পক্ষ মামলা চলছে একটা জমি নিয়ে, সেই জমিটা যেন আরেকজনকে দিতে না পারে, তাহলে মামলায় ডিক্রি পেলে যে ডিক্রি পাবে তার আর কোনো লাভ থাকবে না। প্রকৃতিগত পরিবর্তন, অর্থাৎ সম্পত্তি একটা ভিটামাটি ছিল সেটা পুকুর খনন করে ফেললো, কিংবা নালিশি বিষয়বস্তুর কোনো ক্ষতি সাধন করতে না পারেন, উক্তরূপ কার্য হতে উক্ত পক্ষকে বিরত রাখার জন্য অপর পক্ষের আবেদনের প্রেক্ষিতে যে সাময়িক আদেশ মঞ্জুর করা হয় তাকে অস্থায়ী নিষেধাজ্ঞা বলে। তো এটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা সম্পর্কে এক সাধারণ একটা সংজ্ঞা নিজের মতো করে। এবার আইনি কি বলছে দেখা যাক। আমরা অবশ্যই ইংরেজিতে আইনটা লিখবো, দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, কমা দিয়ে 8977 এর 53 ধারায়। 53, এই 53টা অবশ্যই বাংলায় লিখতে হবে, ধারা ইংলিশে লেখার দরকার নেই, ধারা বাংলায় লিখবেন, সংখ্যাটি বাংলায় লিখবেন। অস্থায়ী নিষেধাজ্ঞা এর সংজ্ঞা প্রদান করা হয়েছে অত্র ধারার বিধান মতে। অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটি নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বা আদালতের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকে। অস্থায়ী নিষেধাজ্ঞা মোকদ্দমার যে কোনো পর্যায়ে মঞ্জুর করা যায়। এটি দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 99(8) দ্বারা নিয়ন্ত্রিত। এতটুকু লিখলেই হবে। এরপরে স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা, ইংরেজি যেটা পারপেচুয়াল ইনজাংশন। যে নিষেধাজ্ঞা মঞ্জুরের মাধ্যমে বিজ্ঞ আদালত এক পক্ষকে অপর পক্ষের কোনো অধিকারে হস্তক্ষেপ করা হতে স্থায়ীভাবে বিরত থাকার আদেশ প্রদান করেন তাকে স্থায়ী বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা বলে। এটা সাধারণ বক্তব্য। এবার ধারায় কি আছে দেখবো। 53 ধারাতেই আছে চিরস্থায়ী নিষেধাজ্ঞার সংজ্ঞা প্রদান করা হয়েছে। অত্র ধারার বিধান মতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা শুধুমাত্র শুনানি শেষে মোকদ্দমার গুণাগুণের উপর ভিত্তি করে প্রদত্ত ডিক্রি দ্বারা মঞ্জুর করা যায়। একই কথা কিন্তু আমরা এমসিকিউ নোটেও দেখেছি, অর্থাৎ এখানে পার্থক্য নাই বক্তব্যের। এর মাধ্যমে বিবাদীকে স্থায়ীভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বা ম্যান্ডেটরি ইনজাংশন। মোকদ্দমার কোনো পক্ষ যদি আদালতের কোনো আদেশ অমান্য করে বা আইনত কোনো কাজ করতে বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও তা করা হতে বিরত থাকে, একটি কাজ করতে হবে কিন্তু সে কাজটি করছে না, তাকে করতে বাধ্য করা হবে, তখন উক্ত পক্ষকে কাজটি করতে বাধ্য করার জন্য যে নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয় তাকে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা বলে। দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 55 ধারায় বাধ্যতামূলক নিষেধাজ্ঞা এর সংজ্ঞা প্রদান করা হয়েছে অত্র ধারার বিধান মতে। এবার আমরা দেখব আইনে কি আছে। যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গ রোধ করার জন্য একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয়, একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করা আবশ্যক হয়, অর্থাৎ একটি কাজ করতে হবে, এই করতে কোনো ব্যক্তি বাধ্য, যা আদালতের মাধ্যমে কার্যকরী করার যোগ্য এবং সেটা আদালতের মাধ্যমে কার্যকরী করার যোগ্য, অর্থাৎ বৈধ বিষয়, আইন দ্বারা বলবৎ করা যায় এরকম বিষয়, তখন আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে তার রোধকল্পে এবং সাথে প্রয়োজনীয় কাজ সম্পাদনে বাধ্য করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। 1 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল। 3 প্রকার নিষেধাজ্ঞা আমরা দেখে নিলাম। এবার পার্থক্য দেখব, অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য।
নিম্নে দ্য স্পেসিফিক রিলিক্ট অ্যাক্ট 1877 এবং দ্য কোড অফ সিভিল প্রসিডিউর 1908 এর সংশ্লিষ্ট বিধানের আলোকে অস্থায়ী ও স্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে পার্থক্য নিরূপণ করা হলো। অর্থাৎ এসআর অ্যাক্ট প্লাস সিপিসি দুইটা বিশ্লেষণ করে এই পার্থক্যটা লিখেছি আমি। সংজ্ঞা, একটু আগে আমরা সংজ্ঞা পড়েছি, তাই এটা আর পড়লাম না। নিয়ন্ত্রণ, অস্থায়ী নিষেধাজ্ঞা সিপিসি এর আদেশ 39 কর্তৃক নিয়ন্ত্রিত। অর্থাৎ 39 যে আদেশ আছে সেই অর্ডার বা আদেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। পক্ষান্তরে চিরস্থায়ী নিষেধাজ্ঞা এসআর অ্যাক্ট এর ধারা 54 দ্বারা নিয়ন্ত্রিত। প্রার্থনাকারী, অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনার বাদী বা বিবাদী যে কোনো পক্ষ বিজ্ঞ আদালতে দ্বারস্থ হতে পারে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু বাদীও চাইতে পারে, বিবাদীও চাইতে পারে। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসতে পারে এটা, যে অস্থায়ী নিষেধাজ্ঞা কে চাইতে পারে, বাদীও চাইতে পারে, বিবাদীও চাইতে পারে। কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা শুধুমাত্র বাদী পক্ষ বিজ্ঞ আদালতের দ্বারস্থ হতে পারে। অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞা সবসময় বাদী পক্ষই চাইতে পারে, কেননা একটা মামলা আর্জিতে চাওয়া হয় এবং আর্জি মোতাবেক ডিক্রি পাওয়া গেলেই কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়। তার মানে চিরস্থায়ী নিষেধাজ্ঞা যেহেতু ডিক্রির মাধ্যমে দেওয়া হয়, আর ডিক্রি কারা পায়? একটা মামলায় যখন বাদী মামলায় জিতে যায়, জয়যুক্ত হয়, তখন মামলায় বাদী কি হয়? ডিক্রি পায়। আর যখন বাদী হেরে যায় তখন ডিক্রি দেওয়া যায় না। বাদী মামলা করেছে, বিবাদী কখনো ডিক্রি পাবে না। বিবাদীকে ডিক্রি নিতে হলে বিবাদীকে নিজেই মামলা করতে হবে। অর্থাৎ বিবাদী তখন বাদী হয়ে যাবে। অর্থাৎ চিরস্থায়ী নিষেধাজ্ঞা যেহেতু ডিক্রির মাধ্যমে দেওয়া যায়, আর ডিক্রি মামলা না করলে পাওয়া যায় না, বিবাদী হিসেবে কখনো ডিক্রি পাওয়া যায় না, সেহেতু বিবাদী চিরস্থায়ী নিষেধাজ্ঞা চাইতে পারে না। তবে বাদী মামলা করেছে, উল্টো বিবাদী কিন্তু নিষেধাজ্ঞা চাইতে পারে যদি গ্রাউন্ড থাকে। প্রার্থনার প্রকৃতি, অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা দরখাস্ত আকারে করা হয়, তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা দরখাস্ত বা পিটিশন আকারে দিতে হয়। অপরদিকে চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা শুধুমাত্র আরজি দাখিলের মাধ্যমে করা যায়, একটু আগেই বললাম একই বিষয়। সিদ্ধান্তের প্রকৃতি, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের মাধ্যমে মঞ্জুর করা হয়। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা একটা অর্ডার আদালত দিয়ে দিল, একটা আদেশ দিয়ে দিল, অস্থায়ী নিষেধাজ্ঞাটা মঞ্জুর হয়ে গেল। পক্ষান্তরে চিরস্থায়ী নিষেধাজ্ঞা রায় ও ডিক্রির মাধ্যমে মঞ্জুর করা হয়, রায় দেওয়া হয়, রায় অনুসারে ডিক্রি তৈরি হয়। নিষেধাজ্ঞা বাতিলের এখতিয়ার, মঞ্জুর করে আদালত উপযুক্ত কারণ ও অবস্থাধীনে রিভিউ এর মাধ্যমে অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ বাতিল করতে পারেন। অপর দিকে শুধুমাত্র আপিল আদালত আপিল এখতিয়ার প্রয়োগের মাধ্যমে চিরস্থায়ী নিষেধাজ্ঞার রায় ও ডিক্রি বাতিল করতে পারেন। যদি নিম্ন আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়, তাহলে তিনি রিভিউয়ের মাধ্যমে সেটাকে আবার উইথড্র করতে পারেন, বাতিল করতে পারেন। কিন্তু চিরস্থায়ী নিষেধাজ্ঞা হলে এটা যেহেতু একটা ডিক্রি, তো ডিক্রির বিরুদ্ধে আপিল না করলে, আপিল আদালতে না গেলে কিন্তু এটাকে বাতিল করার কোনো সুযোগ নাই। তাহলে বোঝাই যাচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা ছোট একটা বিষয়, অর্ডার দিয়ে হয়ে যাচ্ছে। কিন্তু স্থায়ী নিষেধাজ্ঞা কিন্তু একটা বড় বিষয়, তাই এটা ডিক্রি বা রায়ের মাধ্যমে হচ্ছে। তো এখানে 6টা পয়েন্ট দিয়েছি, 5 নম্বরের জন্য আসলে অবশ্যই 6টা পয়েন্টই লিখবেন। পরে প্রশ্ন, স্থাবর সম্পত্তি সংক্রান্ত চিরস্থায়ী নিষেধাজ্ঞায় ডিক্রির জন্য আনীত মোকদ্দমায় কি কি মৌলিক বিষয় প্রমাণ করতে হবে? একজন পারপেচুয়াল ইনজাংশনের মামলা করেছেন, চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা করেছেন, এই মামলায় তাকে কি কি প্রমাণ করতে হবে এই মামলায় ডিক্রি পাওয়ার জন্য, সেটাই এবার দেখব। 54 ধারার বিধান বিশ্লেষণ করলে স্থাবর সম্পত্তি সংক্রান্ত চিরস্থায়ী নিষেধাজ্ঞা এর ডিক্রির জন্য আনীত মোকদ্দমা প্রমাণের জন্য আবশ্যকীয় মৌলিক বিষয়সমূহ সম্পর্কে ধারণা লাভ করা যায়। তাহলে প্রশ্নে যেটা চেয়েছিল সেটা কিন্তু প্রথম লাইনে আমি লিখলাম, এবং এইটা কোথা থেকে আমি পাবো, 54 ধারায় পাবো সেটাও বলে দিলাম, আইনও বলে দিলাম, আবার প্রশ্নের সাথে আইনের একটি ধারাকে লিঙ্ক করে দিলাম। নিম্নে উক্ত বিষয়সমূহ সম্পর্কে আলোকপাত করা হলো। চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি প্রাপ্তির জন্য বাদীকে অবশ্যই প্রমাণ করতে হবে 5টি বিষয়। কি কি? 1 নম্বর, প্রতিবাদী, প্রতিবাদী বলতে বিবাদী, বাদীর জন্য সম্পত্তির জিম্মাদার, অর্থাৎ ট্রাস্ট রিলেটেড বিষয় থাকবে। আমরা কিন্তু এটা পড়েছি এমসিকিউ এ, এসআর অ্যাক্টের 12 ধারাতে আছে এই বিষয়গুলো, এসআর অ্যাক্টের 11 ধারাতে আছে। আবার একই জিনিস এখানে রিপিট হচ্ছে, কারণ 54 ধারাতে আছে এই কারণে।
অধিকার লঙ্ঘনের ফলে কৃত বাস্তব বা সম্ভাব্য ক্ষতি নির্ণয়ের মানদণ্ড নেই, এগুলো প্রমাণ করতে হবে। যে ইওর অনার, এটা তো জিমার একটা বিষয়, অতএব চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেন। ইওর অনার, এটা একটি এমন একটা বিষয় যে এটা যদি কেউ ভঙ্গ করে বা চিরস্থায়ী নিষেধাজ্ঞা যদি না দেওয়া হয়, তাহলে আমার যে ক্ষতি হবে, অপূরণীয় ক্ষতি হয়ে যাবে বাদীর, এবং এই ক্ষতি নির্ণয়ের কোনো মানদণ্ড নাই। আবার অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার পাওয়া যাবে না, এবং এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা যদি ইওর অনার না দেন, তাহলে কি হবে? এমন ক্ষতি হবে যেটা পর্যাপ্ত হবে না, হিউজ পরিমাণ ক্ষতি হবে। অপরপক্ষ দিবে না এত ক্ষতি, এত ক্ষতিপূরণ দিবে না। অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না, বিবাদী 1 টাকাও ক্ষতিপূরণ দিবে না ইওর অনার, অতএব চিরস্থায়ী নিষেধাজ্ঞাই দেন। এগুলো প্রমাণ করতে হবে। বিচার বিভাগীয় কার্যধারার জটিলতা নিবারণের জন্য নিষেধাজ্ঞা যদি প্রয়োজনীয় হয়, এবং আদালত এই 4টি বিষয়ের বাইরেও যদি আদালত মনে করে যে নিষেধাজ্ঞা যদি না দেওয়া হয় এমন জটিলতা তৈরি হচ্ছে যে এই মামলাটা আর অগ্রসরই হওয়া যাচ্ছে না, অতএব একমাত্র অবলম্বন কি, একমাত্র পথ থাকছে নিষেধাজ্ঞা মঞ্জুর করে দেওয়া হোক, অর্থাৎ ডিক্রি দেওয়া হোক, চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিয়ে দেওয়া হোক। তো আমি কথায় কথায় ইওর অনার বলছি এই কারণেই যে আপনাদের কোর্টেও কিন্তু এইভাবেই সাবমিশন করতে হবে, এবং আমি সাবমিশন করি বলে আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে। আমি স্যার শব্দটা কম ব্যবহার করি কোর্টে, ইওর অনার শব্দটা বেশি ব্যবহার করি। মে ইট প্লিজ ইওর অনার এভাবে শুরু করি, এবং মাঝখানে একটা সেন্টেন্সের বা 2-3টা সেন্টেন্সের পরে ইওর অনার শব্দটা ইউজ করি, স্যার শব্দটা কম ইউজ করি কোর্টে। এক একজনের এক এক স্টাইল। অনেকে আবার মাননীয় আদালত বলে, স্যার বলে, 2টা শব্দ পর পরই স্যার স্যার এরকম বলতে থাকে। তো বারবার স্যার বলতে আমার মানে ভালো লাগে না। ইওর অনার বলি, হয়তো বা শুরুতে একবার বললাম, শেষে একবার বললাম, এরকম। দেওয়ানি আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি দিয়ে থাকে, কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়? একটু আগে আমরা যেটা দেখলাম সেইটাই সেম উত্তর। যেটা যেটা প্রমাণ করতে হবে সেই কারণেই চিরস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হয়। অর্থাৎ 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের উত্তর একই। 5, দেওয়ানি আদালত কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা ডিক্রি দিতে অস্বীকার করতে পারে, মানে রিজেক্ট করতে পারে? আমরা জানি 11টি ক্ষেত্রে রিজেক্ট করে 56 ধারায়। তাহলে 56 ধারার বিধান মতে নিম্নলিখিত 11টি ক্ষেত্রে দেওয়ানি আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি না মঞ্জুর করে থাকেন। না মঞ্জুর মানে ডিক্রি দিতে অস্বীকার করবেন, রিজেক্ট করবেন। তো দেখে নিই 11টি বিষয়। যদি না কার্যধারার পৌনঃপুনিকতা রোধকল্পে নিষেধাজ্ঞা আবশ্যক হয়, অর্থাৎ নিষেধাজ্ঞা না দিলেও কোনো সমস্যা নাই, একটা বিষয় বারবার রিপিট করার দরকার হচ্ছে না, তখন আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা দিবেন না। অধীনস্থ নয় এমন আদালতের কার্যধারা স্থগিত রাখতে, অর্থাৎ বড় আদালতে যদি কোনো দরখাস্ত করা হয়, ছোট আদালতের নিষেধাজ্ঞা কার্যধারা স্থগিত রাখতে পারেন, কিন্তু নিচ মানে নিম্ন আদালত নয়। জেলা জজের কাছে বলা হলো সহকারী জজ বা সিনিয়র সহকারী জজ বা যুগ্ম জেলা জজ এর আদালতের একটি নিষেধাজ্ঞা চাওয়া হচ্ছে, সেক্ষেত্রে জেলা জজ দিবেন। কিন্তু যুগ্ম জেলা জজের কাছে চাওয়া হলো যে জেলা জজের একটা কার্যধারা স্থগিত রাখা হোক, তাহলে তো দিবে না। অর্থাৎ ছোট আদালত বড় আদালতের কোনো কার্যধারা বা কোনো বিষয়ে নাক গলাতে পারবে না, তবে বড় আদালত ছোট আদালতের বিষয়ে নাক গলাতেই পারেন, কারণ ক্ষমতা আছে তাই, অধীনস্থ আদালত তাই। তাহলে অধীনস্থ নয় এমন আদালতের হলে হবে না, অধীনস্থ হলে হতে পারে। তবে উপরের 5টি আবার যে গ্রাউন্ড আছে সেটার সাথে আবার ম্যাচ করতে হবে। কোনো ব্যক্তিকে আইন প্রণয়নকারী কর্তৃপক্ষের নিকট আবেদন করা হতে বিরত রাখতে হবে। তাহলে একজন মামলা করতে যেতে চাচ্ছে, বা চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে, বা কোনো প্রতিষ্ঠানের প্রিন্সিপালের কাছে নালিশ করতে যেতে চাচ্ছে, এখন আদালতে মামলা করে তাকে যে আটকানো যাবে না যে আমার বিরুদ্ধে যেন মামলা না করে। প্রত্যেকের মামলা করার অধিকার আছে, মৌলিক অধিকার। এর মধ্যে মৌলিক অধিকার খর্ব করার জন্য ইনজাংশন দেওয়া যাবে না। সরকারি বা বেসরকারি, সরকারি বা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপ। তো সরকারি বা বিদেশি সরকারের কোনো সার্বভৌম কাজে হস্তক্ষেপে কিন্তু কেউ যদি ডিক্রি চাই পারপেচুয়াল ইনজাংশনের, তাহলে আদালত নামঞ্জুর করবেন। ফৌজদারি কার্যধারা স্থগিত রাখতেও কিন্তু যে কোনো ফৌজদারি বা ক্রিমিনাল কোর্টের কার্যধারা স্থগিত রাখতে আদালত
নামঞ্জুর করবেন, নিষেধাজ্ঞা দিবেন না। যে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সম্ভব নয় এমন চুক্তির ভঙ্গ রোধে দিবেন না। অর্থাৎ একটি চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকরী করা সম্ভব হচ্ছে না, তাহলে এই চুক্তি ভঙ্গ হয়ে গেলে কি হবে? হয়তো বা ক্ষতিপূরণের মাধ্যমে সমাধান হতে পারে। অতএব নিষেধাজ্ঞা দরকার নেই। উৎপাতের পর্যায়ে পড়ে না, অর্থাৎ নুইসেন্স হবে না। তবুও উৎপাতের অজুহাতে যদি কোনো কেউ কি চাই, ইনজাংশন চাই, তাহলে দিবে না। বাদীর মৌন সম্মতি রয়েছে, বাদী নিষেধ করে না, পরে এসে আবার বাদী মামলা করেছে, তখন আদালত বলবে আপনি তো কখনো নিষেধই করেন না, যদি নিষেধ করতেন মামলা করার তো দরকার হতো না, সে হয়তো বা এই কাজটা আর করতোই না। অতএব আপনি যেহেতু নিষেধ করেননি, আপনার মৌন সম্মতি ছিল, অতএব আপনাকে আর ইনজেকশন দেওয়া হবে না। জিম্মা ভঙ্গের জন্য যখন অন্যভাবে সমপরিমাণ প্রতিকার সম্ভব, শুধু জিম্মা হলেই ইনজেকশন দিবে এমন নয়, যদি অন্য কোনোভাবে সম্ভব হয় তাহলে নাও দিতে পারে। যখন আবেদনকারী ও তার প্রতিনিধির আচরণ এমন হয় যে তা তাকে আদালতের সাহায্য হতে বঞ্চিত করে। তার মানে মামলা করলাম একটা মক্কেলের পক্ষে, মক্কেল উঠে আদালতের দুর্ব্যবহার করলো, আদালতের সাথে খারাপ ব্যবহার করলো, বা যিনি বাদী পক্ষের আইনজীবী তিনি আদালতের সাথে খারাপ আচরণ করলেন, উচ্চ বাক্য বিনিময় করলেন, কন্টেম্পট অফ কোর্ট হয়ে গেল। তখন তো হিতে বিপরীত হবে, কারণ আদালতকে যদি সমীহ করা না হয়, সম্মান দেওয়া না হয়, কিন্তু আদালত আপনাকে রেমেডি দিবে না, নামঞ্জুর করে দিবে, পারলে আপনি এটার বিরুদ্ধে রিভিশন করেন, বড় কোর্টে যান। অর্থাৎ আদালতের সাথে কখনো খারাপ ব্যবহার করা যাবে না। বিষয়বস্তুতে আবেদনকারীর ব্যক্তিগত স্বার্থ না থাকলে, এটা আমি বলেছিলাম এমসিকিউ ব্যাচে, যে ব্যক্তিগত স্বার্থের ইংরেজি হচ্ছে লুকাস স্ট্যান্ডি। যদি লুকাস স্ট্যান্ডি না থাকে কারো কোনো মামলায়, তাহলে সে কিন্তু সেই বিষয়ে মামলায় করতে পারবে না, মামলা করলেও ফেল হয়ে যাবে। ব্যক্তিগত স্বার্থ মানে নিজের কোনো লেনদেন নাই, নিজের খেয়ে বোনের মোষ তাড়াতে চলে যাচ্ছে, এরকম করলে হবে না। তবে একটি ক্ষেত্রে নিজের খেয়ে বোনের মোষ তাড়ানো যাবে, অর্থাৎ নিজের ব্যক্তিগত ইন্টারেস্ট না থাকলেও জনকল্যাণে জনস্বার্থে মামলা করা যাবে, সেটাকে বলে পিআইএল, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন। আপনারা যেটাকে রিট নামে বেশি শুনে থাকবেন। রিট সাধারণত জনকল্যাণে করা যায় নিজের ইন্টারেস্ট না থাকলেও। এবার একটি প্রবলেমেটিক প্রশ্ন। এক্স ক্রুসিবল তৈরি ও বিক্রয় করে। ক্রুসিবল মনে করেন একটা প্রোডাক্ট, যে কোনো যে যেগুলো তিনি পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল নামে বাজারজাত করে, তাহলে একটা ব্র্যান্ডিং করছেন উনি, পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল নামে একটা ব্র্যান্ডিং করে বাজারে মার্কেট ছেড়েছে, মার্কেটিং করেছেন তিনি, বিপণন করেছেন, যদিও সেগুলো কার্যত এখনো কখনো পেটেন্ট করা হয়নি। অর্থাৎ এক্স কিন্তু নিজেই প্রতারণা করছে জনগণের সাথে। সে যদিও পেটেন্ট করেনি, কিন্তু সে দাবি করছে এটা পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল, অর্থাৎ রেজিস্ট্রেশন করা আছে তার। এই সেম ডিজাইনের কেউ নকল করতে পারবে না ক্রুসিবল। তাহলে সে দাবি করছে পেটেন্ট করেছি, কিন্তু বাস্তবে পেটেন্ট করা হয়নি, এটা কিন্তু প্রশ্নের মধ্যে বলা আছে। এবার ওয়াই একই নামে তার তৈরি ক্রুসিবল বাজারজাত করা শুরু করলো, তাহলে ওয়াইও পেটেন্ট প্লামাগো ক্রুসিবল নামে সেও ছেড়ে দিল। তাহলে এক্স এর ক্রুসিবল এবং ওয়াই এর ক্রুসিবল একই নামে মার্কেটে আসছে, এবার কনফিউশন তৈরি হবে, যেহেতু এক্স আগে নিয়ে আসছে ওয়াই পরে নিয়ে আসছে, এক্ষেত্রে ওয়াই এর বিরুদ্ধে এক্স এর আইনগত প্রতিকার কি? এবার এক্স যেহেতু আগে এই নামে মার্কেটে প্রোডাক্ট নিয়ে আসছে, ওয়াই তারপরে নিয়ে আসছে, এবার এক্স কি ওয়াই কে থামাতে পারবে? এটা হচ্ছে প্রশ্ন। তো ঘটনা এবং প্রাসঙ্গিক ঘটনা এবং বিচার্য বিষয় কোথা থেকে পাই? প্রশ্ন থেকে পাই। তো এই দুইটা পড়ার দরকার হচ্ছে না, আপনারা জানেন। প্রাসঙ্গিক আইনটা আমাদের আইন থেকে নিতে হবে, ব্রেন থেকে বের করে নিতে হবে, বুঝতে হবে কোথা থেকে প্রশ্নটা করা হয়েছে। তাহলে এখানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 56 ধারার বিধান মতে 11টি ক্ষেত্রে দেওয়ানি আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার ডিক্রি প্রত্যাখ্যান বা নামঞ্জুর করে থাকেন, যার একটি ক্ষেত্র হলো যদি বিষয়বস্তুতে আইনগত আবেদনকারী ব্যক্তিগত স্বার্থ না থাকে, অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ নাই, তবে বিজ্ঞ আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা প্রত্যাখ্যান বা নামঞ্জুর করবেন।
এখানে ব্যক্তিগত স্বার্থ নাই কিভাবে? কারণ সে নিজে তো প্যাটেন্ট করেনি। প্যাটেন্ট করলে স্বার্থ তৈরি হতো, তাহলে সেটা কপি করতে গেলে পেটেন্ট আইনে সে আটকে যেত। অতএব উয়াইকে তো সে আটকাতে পারবে না। আলোচ্য প্রশ্নের ঘটনা ও দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1877 এর 56 ধারার বিধান বিশ্লেষণ পূর্বক এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, যেহেতু এক্স ক্রুসিবলগুলো কার্যত কখনো পেটেন্ট প্লাম্বাগো ক্রুসিবল নামে নিজ বা তার কোম্পানির পক্ষে পেটেন্ট করার মাধ্যমে তা আইনত সুরক্ষিত করেনি। এই শব্দগুলো দেখেন নতুন, আমি নিজে সৃজনশীলতা দেখানোর চেষ্টা করেছি যে পেটেন্ট করার মাধ্যমে তা আইনত সুরক্ষিত করেনি। আইনত সুরক্ষিত করলে অন্য কেউ একই নামে মার্কেটে ক্রুসিবল নিয়ে আসতে পারতো না। সেহেতু ওয়াই একই নামে তার তৈরি ক্রুসিবল বাজারজাত করা সত্ত্বেও পেটেন্ট না করা পেটেন্ট না থাকার কারণে ওয়াই এর বিরুদ্ধে এক্স এর আইনগত কোনো প্রতিকার নেই, কারণ তার ব্যক্তিগত স্বার্থ সুরক্ষিত নয়। সে পেটেন্ট করেনি, তাই ব্যক্তিগত স্বার্থ তৈরি হয়নি আইনত। আইনের বাইরে তৈরি হয়েছে, হ্যাঁ। একই নামে যদি ওয়াই মার্কেটে ক্রুসিবল নিয়ে আসে, তো বিজনেসের ক্ষতি হচ্ছে এক্স এর, কিন্তু সেটা আটকানোর জন্য পেটেন্ট কর্তৃপক্ষ বা যারা আটকাবে তারা কিন্তু নীরব থাকবে, কারণ রেজিস্ট্রেশনই যেহেতু করা হয়নি, পেটেন্ট করা হয়নি। অর্থাৎ এক্ষেত্রে একই নামে ক্রুসিবল বাজারজাত করা সত্ত্বেও ওয়াই এর বিরুদ্ধে এক্স চিরস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনায় আনীত মোকদ্দমায় ডিক্রি পাওয়ার জন্য আইনত হকদার নন। প্রশ্ন, কি হয়েছিল? এক্স এর আইনত প্রতিকার কি? এক্স কি করতে পারে? ওই ওয়াই কে আটকাতে পারে। এখন ওয়াই কে আটকাতে পারতো যদি পেটেন্ট করা থাকে। মনে করেন এই প্রশ্নটা আসলো যে পেটেন্ট করা আছে, এই কথাটা প্রশ্ন যদি এরকম হতো, এক্স ক্রুসিবল তৈরি ও বিক্রয় করে যেগুলো তিনি পেটেন্ট প্লামগ ক্রুসিবল নামে পেটেন্ট পূর্বক বাজারজাত করে, অর্থাৎ পেটেন্ট করত বা পেটেন্ট পূর্বক বা পেটেন্ট করার পরে বাজারজাত করে। এই কথাটা লেখার পরে এবার ওয়াই একই নামে ক্রুসিবল বাজারজাত করছে, তার মানে পেটেন্ট করা হয়নি এই শব্দটা থাকলো না, পেটেন্ট করেছে কথাটা উল্লেখ থাকলো। তখন সে ম্যান্ডেটরি ইনজাংশন হোক আর চিরস্থায়ী নিষেধাজ্ঞা হোক, একটা রিমেডি পাবে। কিন্তু যদি পেটেন্ট করা না থাকে, পাবে না। এবার আরেকটি প্রবলেমেটিক প্রশ্ন, এক্স একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে আলোর গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে ওয়াই এর ওপর দ্য লিমিটেশন অ্যাক্ট 1908 এর 4th খণ্ডের বিধান অনুসারে অধিকার অর্জন করে। 4th খণ্ডে কি আছে? 4th খণ্ডে সুখাধিকার আছে। এক্ষেত্রে এক্স এর বিরুদ্ধে ওয়াই এর আইনগত প্রতিকার কি? দেখেন একই টাইপের প্রশ্ন, এখানে ওয়াই কিন্তু বারবার বিবাদীর ভূমিকা পালন করছে এবং বাদী হিসেবে এক্স থাকছে। এবার ঘটনা আর বিচার্য বিষয় তো প্রশ্ন থেকে পেলাম। প্রাসঙ্গিক আইনে কি আসছে? 55 ধারার বিধান মতে এসআর অ্যাক্টের যখন একটি বাধ্যবাধকতা ভঙ্গরোধ করার জন্য একটি নির্দিষ্ট কাজ সম্পাদন করা হয় যা আদালতের মাধ্যমে কার্যকরী করার যোগ্য, তখন আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে তারতকল্পে এবং সাথে প্রয়োজনীয় কাজ সম্পাদনে বাধ্য করার জন্য বাধ্যতামূলক নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। আমরা প্রথমে 1 নম্বর প্রশ্নে ম্যান্ডেটরি ইনজাংশন পড়েছি, ওই ম্যান্ডেটরি ইনজাংশনেরই এখানে কথাটা আসছে। এবার সিদ্ধান্ত, 55 ধারা এবং প্রশ্ন, মানে প্রশ্নের ঘটনা এবং 55 ধারার যে বিধান, এই দুইটা আমরা বিশ্লেষণ করলে কি পাচ্ছি? এখানে লেখা আছে, যেহেতু এক্স একটি নতুন ভবন নির্মাণের মাধ্যমে আলো গমনাগমন ও ব্যবহারের পথে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করে ওয়াই, যার উপর লিমিটেশন অ্যাক্টের 4th খণ্ডের বিধান অনুসারে সুখাধিকার অধিকার অর্জন করেছে। তো এখানে কিন্তু বাদী এক্স এর বিরুদ্ধে ওয়াই এর আইনগত প্রতিকার কি? সরি, এই প্রশ্নে কিন্তু বাদী ওয়াই, আবার এক্সই হচ্ছে বিবাদী হবে। আর আগের প্রশ্নে ছিল বাদী এক্স, ওয়াই বিবাদী ছিল। তো এটা বুঝলেই, পড়লে বোঝা যায় আসলে প্রশ্ন। অর্থাৎ এক্ষেত্রে উক্ত আলোর গমনাগমন ও ব্যবহারের পথের উপর ওয়াই এর আইনগত অধিকার রয়েছে, মানে সুখাধিকার রয়েছে। সেহেতু এক্স এর বিরুদ্ধে ওয়াই বাধ্যতামূলক নিষেধাজ্ঞার প্রার্থনায় আনীত মোকদ্দমায় ডিক্রি পাওয়ার মাধ্যমে এক্স এর উক্ত নতুন ভবনটির প্রয়োজনীয় অংশ ভেঙে ফেলার
ব্যবস্থাকরণের দ্বারা আলোর গমনাগমন ও ব্যবহারের পথে সৃষ্ট প্রতিবন্ধকতা দূর করতে পারে। অর্থাৎ ওয়াইয়ের একটা কি আছে, ইজমেন রাইট আছে। আলো পাবে, তারপরে বাতাস পাবে। তো সেগুলো যদি কেউ আটকায়, তাহলে সেই ইনজাংশন জারি করে, ম্যান্ডেটরি ইনজাংশনের মাধ্যমে এক্স ভবন নির্মাণ করে সুখাধিকার নষ্ট করেছে, ব্যাঘাত ঘটিয়েছে, তার ভবনের যে অংশটুকু সুখাধিকারে ব্যাঘাত ঘটাচ্ছে সেই অংশটুকু ভেঙে ফেলা যাবে। এরপরে আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে টপিক 4, ড্রাফটিং। আরজি বা দরখাস্ত মুসাবিদা। আরজি বা দরখাস্ত মুসাবিদা আমরা যখন পড়েছি বার কাউন্সিল অর্ডার রুলস, সেখানে কোনো অ্যাডভোকেট অসদাচরণ করলে তার বিরুদ্ধে সচিব বরাবর, বার কাউন্সিলের সচিব বরাবর কি করা যায়, একটা দরখাস্ত করা যায়। তো সেই দরখাস্তের শেষেই কিন্তু আরজি মুসাবিদা, ক্রিমিনাল, সিভিল, আমি কিছু টিপস দিয়েছিলাম। তো সেটা আপনাদের একটু মনে রাখতে হবে সব সময়। আপনাদের নোটে আছে দেখবেন, নোটের একেবারে শেষ পেজের দিকে আছে আরজি বা দরখাস্ত মুসাবিদা ড্রাফটিং। যেহেতু আমরা পড়ছি এসআর অ্যাক্ট, তার মানে অবশ্যই সিভিল ড্রাফটিং। আমরা দুইটা ড্রাফটিং পড়বো এই আইনে। মাত্র 4টা টপিক কেন পড়ছি, আমরা জানি 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন সিপিসি থেকে হয়, এবং 3 নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা হয় হচ্ছে এই দুইটা মুসাবিদা পড়লে হবে কিনা, এই দুইটা মুসাবিদা পড়ে আপনি কমন পাবেন কিনা কোনো গ্যারেন্টি নাই। তবে যদি আপনি এই দুইটা মুসাবিদা পড়ে বুঝতে পারেন এবং এই রিলেটেড যদি মুসাবিদা আসে, আপনি উত্তর করতে পারবেন আশা করি। আর আমি বারবার বলেছি রিভিশন ক্লাসে আরো আলোচনা করা হবে মুসাবিদা। আপাতত কোর্সটাকে আমি কমপ্লিট করার চেষ্টা করছি, কমপ্লিট করার পরে আরো ডেভেলপ করা হবে, আরো আমি পিডিএফ আকারে নোট দিয়ে আপনাদেরকে মুসাবিদা এবং প্রবলেম প্রশ্ন প্র্যাকটিস করাবো। সময় থাকা সাপেক্ষে যত সময় পাবো তত বেশি প্র্যাকটিস করাবো। সময় যদি কম দেয়, বার কাউন্সিল পরীক্ষা আগে নাই, তাহলে প্র্যাকটিস কম হবে। এক্ষেত্রে তাহলে উপায় কি, আমার শুধুমাত্র কোচিং এর আশায় বসে না থাকে, আপনারা মাঝে মধ্যে কোর্টে যান, বাস্তবে মুসাবিদাগুলো কি করে লিখতে হয় সেটা একটু প্র্যাকটিস করেন। সেটা আপনাকে আরো বেশি উপকার দিবে আর কি। সেটা আপনার জন্য উপকার হয়ে আসবে, উপকারী হয়ে আসবে। আপনি একটা বাস্তব ধারণা পাবেন ড্রাফটিং সম্পর্কে। আসমা একজন দরিদ্র মহিলা, সে তার 4 শতাংশ জমিতে দখলে ছিল, কিন্তু উক্ত জমিতে তার কোনো সত্ত্ব নাই। দখলে ছিল, শর্ত নাই। আচ্ছা। আর তার প্রতিবেশী রফিক একজন বিত্তবান ও প্রভাবশালী ব্যক্তি, সে উক্ত জমিটি প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করার অজুহাতে, কথাটা কি, ক্রয় করার অজুহাতে মানে রফিক আসমাকে সে বলছে এটা তো আমি কিনেছি অমুকের কাছ থেকে, যে জমির প্রকৃত মালিক তুমি তো এখানে জোর করে দখল করে আছো। 1 আগস্ট 2022 আসমাকে বেদখল করে। আসমা এ ব্যাপারে আপনার উপদেশ চান। সে কোন আইনের বিধান বলে কি প্রতিকার পেতে পারে তা উল্লেখপূর্বক একটি আরজি মুসাবিদা করুন। তাহলে এখানে প্রবলেমেটিক প্রশ্ন যেহেতু, প্রবলেমেটিক প্রশ্নে আমাদের দেখবেন দুইটা বিষয় আছে এখানে। আসমা এ ব্যাপারে আপনার উপদেশ চাই, সে কোন আইনের বিধান বিধান বলে কি প্রতিকার পেতে পারে। কি প্রতিকার পেতে পারে এই পর্যন্ত আপনাকে প্রবলেমেটিক প্রশ্ন আকারে এটাকে উত্তর করতে হবে, আর তারপরে এর সাথে আবার মুসাবিদাও লিখতে হবে। অর্থাৎ 2 in 1। আগে আপনাকে ব্যাখ্যা দিতে হবে কোন আইনে কি প্রতিকার আছে, এবং ওই প্রতিকার অনুসারে আপনাকে আরজি লিখতে হবে। তাহলে এখানে প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ এই যে, বা এখানে ঘটনা, ঘটনা কি আছে, বেদখল করে পর্যন্ত ঘটনা। জিজ্ঞাসিত বিষয় 2টি, স্থাবর সম্পত্তি হতে সদ্য বেদখল হওয়া আসমার প্রতিকার বিষয়ে উপদেশ প্রদান করতে হবে, এবং একটা আরজি মোসাবেদাও করতে হবে সে মোতাবেক। তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 9 ধারার বিধান মতে, 8 ধারায় তো যাওয়ার সুযোগ নেই আসমার। কেন 8 ধারায় যেতে পারছে না? কেননা তার সত্যই নাই। আসমা এই সম্পত্তির মালিক না, যেহেতু আসমা এই সম্পত্তির মালিক না, তাই আসমার একমাত্র সিভিল কোর্টে কি আছে, 9 ধারার বিধান মতে প্রতিকার আছে। আইনগত পন্থা বা বৈধ উপায় ব্যতীত কোনো স্থাবর সম্পত্তি হতে দখলচ্যুত ব্যক্তি
সম্পত্তিতে তার কোনো সত্ত্ব থাক বা না থাক, উক্ত সম্পত্তির দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের মাধ্যমে তা উদ্ধার করতে পারেন। অত্র ধারার মূল বক্তব্য হলো দখলদারি দখলেই থাকবেন। এগুলো আমরা পড়েছি গত ক্লাসে, রিকভারি অফ ইমুভেবল প্রপার্টি সম্পর্কে, রিকভারি অফ পজিশন অফ ইমুভেবল প্রপার্টি। তো এখানে 9 ধারা যেটা বক্তব্য, যে রফিক সম্পত্তি কিনেছে মনে করেন কালামের কাছ থেকে, কালামের কাছ থেকে কিনুক, কিন্তু আসমা তো সম্পত্তি দখলে আছে। তার মানে কালাম সম্পত্তির মালিক হলেও পজিশন কিন্তু আসমার আছে। এই কারণে সম্পত্তি কিনলেও আসমার সাথে একটা তার কি করতে হবে, আপোষে আসতে হবে, কথাবার্তা বলতে হবে, আলোচনায় বসে আসমার থেকে আপোষে নিতে হবে। আসমা আসমা দীর্ঘদিন ধরে এখানে ভোগ দখল করছে, তাকে সরিয়ে দেওয়া যাবে না হঠাৎ। যেহেতু হঠাৎ সরিয়ে দিচ্ছে কে, রফিক, আমি এটা কালামের কাছ থেকে কিনেছি, আপনি সরে যান, তো এটা করা যাবে না। আইনের মাধ্যমে সে যদি আপোষে যেতে না চায় তাকে জোর করে সরানো যাবে না, বরং সে যে কিনেছে তখন কি করতে হবে, আসমার বিরুদ্ধে রফিক মামলা করে আসমাকে সরাতে পারে, কিন্তু আসমাকে সরানোর জন্য সে বৈধ পন্থা অর্থাৎ মামলা না করে কি করছে, সে জোর করে সরিয়ে দিচ্ছে। সেটাই 9 ধারায় মামলা করার কারণ উদ্ভব হচ্ছে। আসমা মামলা করতে পারবে দখল ফিরে পেতে। আলটিমেটলি পরে সম্পত্তি ধরে রাখতে পারবে কিনা সেটা ম্যাটার না। যদি রফিক 8 ধারায় মামলা করে আলটিমেটলি পরে রফিকের পক্ষে চলে যেতে পারে ডিক্রি, কিন্তু আপাতত আসমা সত্ত্ব ফিরে না পেলেও দখল ফিরে পাবে। আলোচ্য প্রশ্নের তথ্য মতে যেহেতু নালিশি সম্পত্তিতে আসমার সত্ত্ব নেই, শুধুমাত্র দখল ছিল এবং সম্পত্তি 1 আগস্ট 2022, এই এটা ধরে নেন 2023, বা ধরে নেন এইটা এই যখন আপনাদের পরীক্ষা হবে পরীক্ষার 2-3 মাস আগেরই একটা তারিখ দেওয়া হবে। এটা যেহেতু আমার 22 সালের নোট, অতএব 6 মাসের মধ্যেই এটা পরীক্ষার এইভাবে করা হয়েছিল। তো যাই হোক, 6 মাস পূরণ হয়নি এই তারিখ থেকে, এটা ধরে নিতে হবে আপনাদের। তারিখে জোরপূর্বক আসামিকে তার জমি থেকে বেদখল করা হয়েছে, অর্থাৎ বেদখলের সময় 6 মাস অতিবাহিত হয়নি। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 6 মাসের কথা না বললে মামলা তামাদি হয়ে যাবে। সেহেতু আসমার সহজ দ্রুত ও উপযুক্ত আইনানুগ প্রতিকার হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 এর 9 ধারার বিধান মতে বেদখলের 6 মাসের মধ্যে স্থাবর সম্পত্তির দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়ের করা। এবার আমরা প্রথম প্রশ্নের উত্তর হয়ে গেল। এবার জিজ্ঞাসিত বিষয়ের বা বিচার্য বিষয়ের পরবর্তী যে অংশ, সেটা হচ্ছে নিম্নে আসমার পক্ষে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 এর 9 ধারার বিধান মতে তার স্থাবর সম্পত্তি 4 শতাংশ জমিটির দখল পুনরুদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের উদ্দেশ্যে একটি আর্জি মুসাবিদা প্রণয়ন করা হলো। এখানে নিম্নে আসমার পক্ষে এই যে নতুন একটা বাক্য শুরু হলো, এটা একটু স্পেস দিয়ে একটু নিচ থেকে শুরু করলে আরো ভালো হয়। তো দ্রুত নোট করার কারণে এটা আগের প্রশ্নের সাথে চলে আসছে, আপনারা এটা অন্তত 2 ইঞ্চি ফাঁকা রেখে নতুন প্যারা করে দিবেন। এবার কোর্টের নাম, সূত্র, মোকদ্দমা নাম্বার দিয়ে দিলেন। মোকদ্দমা নাম্বারটা এখানে ফাঁকাও রাখতে পারেন, ফাঁকা রাখলেও হবে। ফাঁকা মামলা আসলে ফাইলিং এর সময় ফাঁকা থাকে, তো এখানে মোকদ্দমা নাম্বারটা ফাঁকা রাখলেই ভালো। দিয়ে দিলেও খুব একটা পরীক্ষায় ধরবে না, সমস্যা নাই। এবার বাদি আসমার একটা ডিটেলস দিয়ে দেন, শুধু যেহেতু আসমার নাম আছে, বাকি নামগুলো তাহলে আমরা পড়ছিলাম ড্রাফটিং। এখানে নামটা দেওয়া আছে, নামটা অবশ্যই প্রশ্নে যেটা থাকবে সেটা দিবেন, বাদ বাকিগুলো ইচ্ছা মতন। তারপরে বিবাদীর নাম এখানে রফিক, রফিকের নামটাও আছে। মামলা কে করছে, আসমা, কারণ আসমার যে দখলে ছিল জমির, সেই জমি থেকে রফিক তাকে জোরপূর্বক উচ্ছেদ করেছে, তাই এখানে রিমেডি দরকার কার, আসমার। কার বিরুদ্ধে, রফিকের বিরুদ্ধে। তাহলে মোকদ্দমার তাইদাদ 10 লক্ষ টাকা আমরা একটা ধরছি। এখানে সহকারী জজ আদালতে মামলা করছি, তাই 10 লক্ষ টাকা। যদি 15 লক্ষ টাকা পর্যন্ত হয় তবুও সহকারী জজ, যদি 16 লক্ষ মানে 15 লক্ষ 1 টাকা থেকে শুরু করে উপরের দিকে গেলে সিনিয়র সহকারী জজ, আর 25 লক্ষ টাকা, 25 লক্ষ 1 টাকা থেকে উপরের দিকে গেলে যুগ্ম জেলা জজে মামলা দায়ের করতে হবে। অর্থাৎ এই তাইদাদের সাথে কোর্টের নামের একটা কানেকশন আছে, যেটা আমরা সিপিসি পড়তে গেলে আরো ভালো ক্লিয়ার হব। বাদী পক্ষে নিবেদন এই যে
বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইন মান্যকারী ব্যক্তি। তিনি একজন দরিদ্র মহিলা ও পেশায় গৃহিণী। অদ্য বাদী নিম্ন তফসিল বর্ণিত, নিম্ন তফসিল বলতে নিচে জমির তফসিল বা অবস্থানের বিষয়টা দেওয়া আছে, দাগ নাম্বার খতিয়ান নাম্বার, সেটার কথা বলা হচ্ছে। 4 শতাংশ জমি 4 বছরের অধিক সময় ধরে প্রকৃত সত্ত্ববান বা মালিকের নিকট হতে বন্ধক গ্রহণ করে বাধাহীন ও শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। তার মানে বন্ধক নেওয়া আছে, তার মর্টগেজ নেওয়া আছে। বাদীর বন্ধকের মেয়াদ এখনো বলবৎ আছে এবং প্রকৃত মালিক মোহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তাহলে নজরুল বিদেশে আছে, বিদেশে যিনি আছেন তার কাছ থেকে বন্ধক নিয়ে এই মহিলা আসমা ইনি ভোগ দখল করছেন এবং এখনো মেয়াদ উত্তীর্ণ হয়নি। এখন কিভাবে রফিক নজরুলের কাছ থেকে জমি নিল, এটা তো এই মামলার বিষয় না, বিষয় হচ্ছে কে দখলে ছিল সেটা। অত্র মোকদ্দমার বিবাদী একজন বিত্তবান, প্রভাবশালী, দাঙ্গাবাজ ও ভূমিদস্যু ব্যক্তি। মানে বাদী সবসময় ভালো হবে আর বিবাদী যত খারাপ গুণ দেওয়া যায়। তিনি কিছুদিন ধরে নালিশি সম্পত্তির প্রকৃত মালিক মোহাম্মদ নজরুল ইসলামের নিকট হতে তা ক্রয় করেছেন মর্মে অপপ্রচার করে আসছেন। তার মানে আমি দাবি করছি সে মিথ্যা বলছেন। সেই সাথে অত্র মোকদ্দমার বাদীকে নালিশি সম্পত্তি দখল হতে সরে যেতে বিভিন্নভাবে হুমকি ও চাপ প্রয়োগ করে আসছেন। অতঃপর যে তারিখটা দেওয়া থাকবে সেই তারিখটা দিবেন, বা তারিখ না দেওয়া থাকলে যেদিনকে পরীক্ষা হবে সেই পরীক্ষার 2-3 মাস আগের একটা তারিখ দিবেন, 6 মাসের মধ্যেই। তারিখে নালিশি জমির প্রকৃত মালিকের নিকট হতে ক্রয় করার অজুহাতে বিবাদী তার সন্ত্রাসী বাহিনীর লোকজন বা লাঠিয়াল বাহিনীর লোকজন নিয়ে বাদীর দখলীয় নালিশি জমিটি হতে বাদীকে জোরপূর্বক বেদখল করে। নালিশি সম্পত্তির প্রকৃত মালিক মোহাম্মদ নজরুল ইসলাম বর্তমানে বিদেশে অবস্থান করছেন। ফলে বিবাদী মোহাম্মদ রফিক উদ্দিন বরাবর নালিশি সম্পত্তিটি রেজিস্ট্রি বিক্রয় কবলা দলিল মূলে হস্তান্তর করার বিষয়টি বানোয়াট, ভিত্তিহীন, যোগসাজশী ও বাদীকে নালিশি সম্পত্তি হতে বেদখল করার গভীর ষড়যন্ত্র বটে। তো এটা আমি বলে দিচ্ছি, রফিক যদি এসে বলে যে না এটা সঠিক, এটা বলারও রফিকের সুযোগ নাই, তবে এটা আর্জিতে বলা যেতে পারে। বিবাদী একটি জাল বিক্রয় কবলা দলিল সৃজনপূর্বক তা ব্যবহার করে অসহায় ও দরিদ্র বাদীকে তার দখলীয় নালিশি সম্পত্তি হতে বেদখল করেছে। যেহেতু বিবাদী বাদীর দখলীয় সম্পত্তি হতে এত তারিখে বাদীকে জোরপূর্বক ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে বেদখল করেছে, বেদখলের তারিখটা কিন্তু বারবার একই দিতে হবে। উক্ত বেদখল আইনসম্মত নয়, অর্থাৎ জোর করে যেহেতু উচ্ছেদ করেছে তাই এটা আইনসঙ্গত নয়, এটা আইনানুগ কার্যধারা অনুসারে হয়নি, যে মানে অবৈধ হয়েছে। সেহেতু বিবাদের উক্ত কার্যের মাধ্যমে বাদীর অত্র মোকদ্দমাটি দায়ের করার কজ অব অ্যাকশন উদ্ভব হয়েছে। অত ওই ওই তারিখে কজ অব অ্যাকশন উদ্ভব হয়েছে। যেহেতু এত তারিখে বাদীকে জোরপূর্বক বেদখল করা হয়েছে এবং ঘটনার সময়কাল এখনো 6 মাস অতিবাহিত হয়নি, তাহলে এই যে 6 মাস এখনো বলতে যেদিনকে পরীক্ষা হবে সেই তারিখ দিতে হবে আপনাকে শেষের দিকে। অতএব সেই ঘটনার 6 মাসের মধ্যে বেদখলের তারিখটা আপনাকে দেখাতে হবে। যদি তারিখ দেওয়া না থাকে আর যদি দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আশা করছি 24 সালেরই একটা তারিখ থাকবে পরীক্ষার অন্তত 2-3 মাস আগের, যখন প্রশ্ন তৈরি করা হবে ওই সময়। সেহেতু গত এত তারিখে অত্র মোকদ্দমাটি দায়ের করার কারণ উদ্ভব হয়ে অদ্যতক, মানে যেই মুহূর্তে মামলাটা দাখিল করা হচ্ছে মামলা দায়েরের তারিখ মানে অদ্যতক মানে আজ পর্যন্ত বিদ্যমান আছে। অর্থাৎ মোকদ্দমাটি নির্ধারিত তামাদির মেয়াদের মধ্যেই দায়ের করা হয়েছে, মানে তামাদির মেয়াদ উত্তীর্ণ হয়নি, এটার ব্যাখ্যা দিয়ে দেওয়া হলো। যেহেতু নালিশি সম্পত্তির অবস্থান বিজ্ঞ আদালতের স্থানীয় এখতিয়ারের মধ্যে, অর্থাৎ টেরিটোরিয়াল জুরিসডিকশন আদালতের আছে, দুর্গাপুর থানার মধ্যে মামলা জমির অবস্থান, এবং মূল্যমান বা তাইদাদ 10 লক্ষ টাকা, তার মানে সহকারী জজ আদালতে মামলা দায়ের করা যাবে। পিকুনিয়ার জুরিসডিকশন অর্থাৎ আর্থিক এখতিয়ারও আছে 10 লক্ষ টাকা। এই যে অঙ্কতে 10 লক্ষ টাকা লিখার পরে ব্র্যাকেটে 10 লক্ষ কথাই লিখে দিলে ভালো হয়।
আরজিতে অবশ্যই অঙ্কে লিখতে হবে বলেছে, কথায় না লিখলেও সমস্যা নাই, কিন্তু আমরা অবশ্যই কথায় লিখি। কেন লিখি কথায়? কারণ একটা শূন্য কম বেশি করে দিল বা এককে দুই বানিয়ে দিল, তো এখানে একটু সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু এই যে 10 লক্ষ, এটাকে পরিবর্তন করা অত সহজ না। তাই আমরা ব্র্যাকেটে সিকিউরিটির জন্য যেন তাইদাদ বা কোনো অঙ্ক, কোনো সংখ্যা যেন পরিবর্তন করতে না পারে, টাকার অঙ্ক বিশেষ করে, সেই কারণেই কিন্তু কথাই লিখে দেওয়া হয় ব্র্যাকেটে। সেহেতু অত্র আদালতের মোকদ্দমাটির বিচার করার স্থানীয় ও আর্থিক উভয় এখতিয়ারই আছে, এটা বুঝিয়ে দিলাম। এটা 8 নম্বর পয়েন্ট। 8 নম্বর পয়েন্টের পরে এইটা হবে 9 নম্বর পয়েন্ট। দেখেন এখানে ভুল করে 1 নম্বর পয়েন্ট হয়ে গেছে। আপনাদের কাছে প্রিন্টেড নোট আছে, এখনই কেটে ঠিক করে নেন। 9 নম্বরটা হবে 10 নম্বর। যেহেতু নালিশি সম্পত্তির মূল্যমানের আনুপাতিক কোর্ট ফি অ্যাড ভ্যালোরম অর্ধেক কোর্ট ফি দাখিলপূর্বক অত্র মোকদ্দমাটি রুজু করা হয়েছে, অর্থাৎ আনুমানিক যে কোর্ট ফি আসবে সেটার অর্ধেক দেওয়া হয়েছে। কত কোর্ট ফি সেটা বলার দরকার নেই, অ্যাড ভ্যালোরমের অর্ধেক এটা উল্লেখ করতে হবে শুধু। আমরা জানি 9 ধারায় মামলা অ্যাড ভ্যালোরমের অর্ধেক দিতে হয়। এরপরে 10 নম্বর পয়েন্টে আমরা এমত অবস্থায় বিচার শেষে বাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধার করা একান্ত আবশ্যক, অন্যথায় বাদীর অধিকার খর্বিত হবে এবং বাদীর অপূরণীয় ক্ষতি সাধিত হবে। এরপরে অতএব বাদী পক্ষের বিনীত প্রার্থনা, এই যে বাদী প্রার্থনা করছে এবার এইভাবে: উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে বাদীর অনুকূলে ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল পুনরুদ্ধার পূর্বক তা বাদীকে অর্পণ করতে, মোকদ্দমার যাবতীয় খরচাসহ বাদীর অনুকূলে এবং বিবাদীর প্রতিকূলে ডিক্রি দিতে, এবং আইন ও ইকুইটি মতে বাদী আরও যে সকল প্রতিকার পেতে হকদার সে মর্মে ডিক্রি দিতে বিজ্ঞ আদালতের সদয় মর্জি হয়। ক নম্বর পয়েন্টটা যে কোনো আর্জি হোক না কেন, যে কোনো আর্জির খ এবং গ, যে কোনো আর্জির খ এবং গ, এই দুইটা পয়েন্ট অপরিবর্তিত থাকবে। মুসাবিদায় অনেক বেশি লিখলে তো সময় চলে যাবে, মুসাবিদায় তো নম্বরও বেশি দেওয়া হয়। আরজি মুসাবিদা যদি লিখতে দেয় মিনিমাম 8 নম্বর দিবে। অতএব আপনাকে এইটা খুবই সংক্ষিপ্ত ভাবে লেখা হয়েছে। বাস্তবে তো একটা আরজি 7, 8, 10 পাতা পর্যন্ত হয়। 10 পাতার আরজিকে 10টা 11 পয়েন্টে ছোট্ট করে লেখা হয়েছে। আশা করি স্বপন ভাই এটা লিখতে পারবেন, প্র্যাকটিস করলে লিখতে পারবেন। খুব বেশি লেখা নাই। একটা আরজি এর থেকে ছোট করা সম্ভব না। কেউ যদি বলেন আমাকে আরো ছোট করে দেন, আমি আরো ছোট করতে পারবো না, এটা আরো ছোট করা সম্ভব না। তবে ভিতরে বর্ণনা, এই যে দাঙ্গাবাজ দর্শু, ভূমি দস্যু, এগুলো, এই 3 নম্বর 4 নম্বর এই পয়েন্টগুলো কেটে কমাতে পারেন ভেতরে। তবে সম্ভব হলে পুরোটা লেখাই উচিত। যেটা বলছিলাম, খ এবং গ সকল আরজির প্রার্থনাই সেম হবে, খ এবং গ, কিন্তু কটা শুধু পার্থক্য হবে। মামলা কোন আকারের, কোন প্রকারের মামলা, মামলা কি প্রার্থনা করা হয়েছে, সেটা মূল যে অ্যাকচুয়াল প্রেয়ার, সেটা ক পয়েন্টে বলা হয়েছে। খ এবং গ সবগুলোতে একই কথা বলা হয় যে খরচা দেন মানে কষ্ট দেন, এবং আইন ইকুইটি মতে আরো কিছু দিতে পারলে দেন। এটা হচ্ছে আদালতের কাছে খ গ ফিক্সড। সব আরজির ক্ষেত্রে একই বাক্য লিখা যাবে। নালিশি সম্পত্তির তফসিল, যেটা প্রথমে বলা হলো, নালিশি সম্পত্তির অবস্থান কোথায়। যেহেতু দুর্গাপুর সহকারী জজ আদালতে দায়ের করা হচ্ছে, তাহলে জেলা রাজশাহী, থানা দুর্গাপুর, মৌজা আমগাছি, জেল নং 61, আর এস খতিয়ান নং 100, আর এস দাগ নং 861, সরি 863। জমির প্রকৃতি ধানি, জমির পরিমাণ 4 শতাংশ। এই হুবহু মুসাবিদা, সরি, এই হুবহু তফসিল না দিলেও হবে। আপনি তফসিল অন্যও দিতে পারেন, কিন্তু থানার নামটা পরিবর্তন করা যাবে না। যদি থানার নাম দুর্গাপুর দেন, তাহলে আপনার কোর্টের নামও দুর্গাপুর দিতে হবে। যদি অর্থাৎ প্রশ্নে যদি থানা বা জেলার নাম উল্লেখ না থাকে, সেক্ষেত্রে জেলা বা থানার নাম বা উপজেলার নাম উল্লেখ না থাকলে আপনি ইচ্ছা মতো সেগুলো ইউজ করতে পারবেন। আপনার এলাকারই একটা দিয়ে দিলেন। সেক্ষেত্রে যদি জেল নাম্বার ইউজ করতে চান, এখানে জেল নং বলে এখানে 61 না লিখে আপনি ডট ডট দিয়ে রাখলেন, খতিয়ান নং ডট ডট দিয়ে রাখলেন, দাগ নং ডট ডট দিয়ে রাখলেন, তবে দিয়ে দিলে ভালো হয় একটা পয়েন্ট। তবে এটাও
শিওর হতে হবে আপনাকে যে আপনি যে মৌজাটা দিচ্ছেন ওই উপজেলায় ওই মৌজা আছে কিনা। অতএব যদি আপনি সংখ্যা উল্লেখ করতে চান, মৌজার নাম উল্লেখ করতে চান, অবশ্যই প্রকৃত একটা মৌজার নাম দিলে ভালো হয়। আর যদি দিতে না চান তাহলে মৌজা লিখে ডট ডট দিয়ে দিবেন, কিন্তু থানার নাম পর্যন্ত আপনি দিবেন। আপনার একটা জেলার থানার নাম দেন, সমস্যা নেই। নালিশি সম্পত্তির চৌহদ্দি মানে চারদিকে কি কি আছে? উত্তরে আছে সরকারি পাকা রাস্তা, দক্ষিণে আছে বাদির বসত বাড়ি, বাদির বসত ভিটা, পূর্বে আছে জনাব মোহাম্মদ জসিমউদ্দিনের বাড়ি, এবং পশ্চিমে আছে জনাব মোহাম্মদ জসিমউদ্দিনের পুকুর। আমি বলেছিলাম আরজিতে দিতে হয় সত্যপাঠ এবং দরখাস্তে দিতে হয় হলফনামা বা এফিডেভিট। উপরোক্ত বক্তব্যসমূহ আমার জ্ঞান, অবগতি ও বিশ্বাস মতে সত্য ও সঠিক জেনে নিযুক্তি ও বিজ্ঞ আইনজীবীর সম্মুখে অত্র সত্যপাঠে নিজ নাম স্বাক্ষর করলাম। যেই দিনকে পরীক্ষা সেই পরীক্ষার দিন সেই ডেটেরই তারিখ দিয়ে দিবেন এখানে। বলে রাখা ভালো, সত্যপাঠ সবসময় যিনি স্বাক্ষর করেন, বাদী, যে কোনো একজন বাদী বা বাদীর পক্ষে যদি পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে মামলা পরিচালনা কেউ করে তাহলে তিনিও স্বাক্ষর করতে পারবেন। মানে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, বাদী বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি ভ্যালিডেশন বা সত্য পাঠে বা সত্যায়নও বলা হয়, এখানে স্বাক্ষর করতে পারবেন। এটা সব 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 সময় বাদীর আইনজীবীর সামনেই হয়। আর হলফনামা বা এফিডেভিট কোর্টের যিনি কর্মকর্তা তার সামনে হবে। একটি মুসাবিদা, জলিল 26/5/2012 ইং তারিখে তার পিতার মৃত্যুর দিন হতে ওয়ারিশ সূত্রে এক খণ্ড জমির মালিক, প্রায় 12 বছর আগ থেকে। স্থানীয় ভূমিদস্যু কামাল 1 আগস্ট 2022 ইং তারিখে জলিলকে ওই জমি থেকে বলপূর্বক বেদখল করে এই বলে যে সে জলিলের চাচা হেলাল উদ্দিনের নিকট থেকে ওই জমিটি হালে খরিদ করেছে। হালে মানে সম্প্রতি, কিছুদিন আগে। ওই জমির মালিক হয়েছে ক্রয় করার পরে। মোকদ্দমার প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে উপযুক্ত আদালতে দায়েরের জন্য জলিলের পক্ষে একটি আর্জি মোসাবিদা করুন। এতে সংশ্লিষ্ট আইনের উল্লেখ সহ প্রতিকার উল্লেখ থাকতে হবে। তাহলে এখানে প্রবলেমেটিক প্রশ্নের মতো করে আপনাকে শুরু করতে হবে। প্রদত্ত প্রশ্নের বৈশিষ্ট্যগুলো এই যে কি কি আছে, জিজ্ঞাসিত বিষয় কি, মোকদ্দমাটি প্রধান বৈশিষ্ট্যগুলো উল্লেখ করতে হবে এবং আরজি মুসাবিদা করতে হবে, দুইটা বিষয়। দলিলের জন্য উপযুক্ত আইনানুগ প্রতিকার সময়, এখানে সিদ্ধান্ত না, আইনানুগ প্রতিকার কি সেটাই আমরা লিখব। তাহলে 9 ধারায় বেদখলে 6 মাসের মধ্যে দখল পুনরুদ্ধারে মোকদ্দমা দায়ের, এটা করা যায়। এবং 8 ও 42 ধারায় বেদখলের 12 বছরের মধ্যে সত্যসহ দখল উদ্ধারপূর্বক ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করা যায়, দুইটা প্রতিকার আছে। 8 ধারার বিষয়বস্তু হলো সুনির্দিষ্ট অস্থাবর সম্পত্তির পুনরুদ্ধার। এটা আমরা প্রথম ক্লাসে 8 ধারা সম্পর্কে যেটা বলা হয়েছিল, 42 ধারায় কি বলা হয়েছিল সেগুলো এখানে উল্লেখ করা আছে। 842 কি জিনিস আপনারা জানেন। 8 ধারায় সত্য প্রমাণ সহ আমি দখল ফেরত নিব, আর 42 ধারায় আমি আমি যে এটার মালিক সেটা ঘোষণাও নিব, এই কারণে যেন ভবিষ্যতে কেউ আমার সম্পত্তিতে হাত দিতে না পারে। তো এটা 842 ধারায় আমরা মামলা করার সিদ্ধান্ত নিচ্ছি, 9 ধারায় যাব না। এবার আমরা 842-এ একটি আরজি মুসাবিদা দেখাবো। সহকারী জজ দুর্গাপুরেরই আমি দেখাচ্ছি, কারণ দুর্গাপুর এলাকার মামলা বেশি আমার কাছে আছে। এই মামলাগুলো নাম পরিবর্তন করেছি আমি, কিন্তু এগুলো রিয়াল কেস আমার। রিয়াল কেস হলেও যে রিয়াল ড্রাফটিং সেখানে তো 5-7 অনেক সময় 10 পেজ পর্যন্ত হয়েছে। তো সেটা না দিয়ে আমি কি করেছি, এখানে সংক্ষিপ্ত ভাবে দিয়েছি। এখানে যদি ডিটেলস দেওয়া হয় তাহলে এইটার খতিয়ানের মালিক কে, তার থেকে কে পেল, তার থেকে কে পেল, অর্থাৎ এখানে চেন অফ টাইটেল বা মালিকানার যে সূত্র সেটা মিলে দিতে হবে। খতিয়ানের মালিক থেকে শুরু করে বর্তমান যিনি খরিদ সূত্রে মালিক, পুরোটা। পিত- এর আগে কতগুলো বায়াডিট ছিল, বায়াডিট বলতে যে ডিটগুলো মাধ্যমে বর্তমান যিনি মালিক আহ, তার যে টাইটেল বা চেন সেটা মিলবে। অর্থাৎ একটার পর একটা দলিল হয়ে তো হাত বদল হয়েছে, এগুলো দেখাতে হয়। তো বাস্তবে যারা সিভিল প্র্যাকটিস করেন জানেন,
ড্রাফটিং এত ছোট হয় না, এটা ছোট করে করা হয়েছে। তাহলে এখানে জলিলের নাম উল্লেখ করা আছে, কামালের নাম উল্লেখ করা আছে। যদি আপনারা জলিল আর কামালের নাম উল্লেখ না করে আমি পরীক্ষায় জলিল কামালের নাম দিলাম বা এই নামগুলো উল্লেখ করে কখ দিয়ে দিলাম, আপনারা কখ দেন, এখানে পিতা তারপর নাম ঠিকানা এত ডিটেল দেওয়ার দরকার নেই, জাস্ট জলিল আর কামাল দিয়ে দেন, নাম ঠিকানা দেওয়ার দরকার নেই। আর যদি ক খ দেওয়া থাকে ক আর খ দিবেন, বাদী ক বিবাদী খ, দ্যাটস অল। ঠিকানা দেওয়ার দরকার নেই, পিতার নাম দেওয়ার দরকার নেই। তাহলে আপনার একটু সময় কমলো। 842 মোতাবেক সত্যসহ দখল উদ্ধারের ঘোষণামূলক ডিক্রি প্রার্থনা। আপনি যদি বাস্তবে 842 শব্দটা উল্লেখ না করে সত্যসহ দখল উদ্ধারের জন্য ঘোষণামূলক ডিক্রির প্রার্থনা যদি এতটুকু লেখেন, বাস্তবে কিন্তু মামলা হবে। যদি এতটুকু লেখেন যে সত্যসহ দখল উদ্ধারের জন্য ঘোষণামূলক মোকদ্দমার ডিক্রির প্রার্থনায় মোকদ্দমার তাইদা 10 লক্ষ টাকা, এতটুকু লিখলে মামলা হবে। অর্থাৎ আইনের নাম না লিখলেও আদালত বুঝে নেবে। কিন্তু পরীক্ষায় আপনাকে আইনের নাম লিখতে হবে, পরীক্ষায় আপনাকে স্পষ্টভাবে বুঝিয়ে দিতে হবে। এবার দেখেন, এক নম্বর এক নম্বর পয়েন্টটা এখানে সিরিয়াল মিস্টেক হয়ে আছে, এখানে 1 নম্বর দিবেন। তো বাদী বাংলাদেশের একজন স্থায়ী নাগরিক এবং আইন মান্যকারী ব্যক্তি। তিনি একজন দরিদ্র অসহায় ব্যক্তি ও পেশায় কৃষক। যে বর্ণনাগুলো দেওয়া আছে সেগুলো এখানে দেওয়া আছে। এর আগে যেমন প্রভাবশালী কথাটা বললাম, একই কথা দেখবেন, পড়লে বুঝতে পারবেন, জাস্ট ঘটনার সাথে মিল রেখে একটু ডেভেলপ করা হয়েছে। কজ অফ অ্যাকশন, যত তাকে তাড়িয়ে দিল, জমি থেকে উচ্ছেদ করলো, তত তারিখে কারণ উদ্ভব হলো এবং অদ্যতন বিদ্যমান আছে। তাইদাদ কত, 10 লক্ষ টাকা, স্থানীয় এখতিয়ারও আছে, দুইটা বললাম। এবং এখানে কিন্তু মূল্যমানের আনুপাতিক কোর্ট ফি মানে অ্যাড ভ্যালোরামের এবার হাফ না, পুরোটাই দিতে হবে। কারণ এটা 8 ধারা মামলা, 8 ধারা মামলায় কোর্ট ফি দিতে হয় অ্যাড ভ্যালোরাম বা পুরোটাই, মূল্যের আনুপাতিক পুরোটাই। তাহলে এবার ডিক্রি দেওয়া আবশ্যক। প্রার্থনা: উপরোক্ত বিষয়াদি বিবেচনাপূর্বক ন্যায় বিচারের স্বার্থে বাদীর অনুকূলে ঘোষণামূলক ডিক্রি প্রদান করে নালিশি সম্পত্তিতে বাদীর দখল উদ্ধারপূর্বক তা বাদীকে অর্পণ করতে। তাহলে এখানে দেখেন ক খ গ হবে, আগের ক খ গ এর সাথে এইটা সিরিয়ালে নিয়েছে, অটোমেটিক অ্যারেঞ্জ হয়ে গেছে আগেরটার সাথে। আপনার এখানে কেটে ক করে দেন এটাকে, এটা খ এটা গ। তো খ এবং গ দেখেন একই, আগেরটা যেটা ছিল সেটাই, শুধু কটা পরিবর্তন হয়েছে। তফসিল একই রেখেছি, তারপর নালিশি চৌহদ্দি একই রেখেছি, সত্যপাঠও একই রেখেছি। তো এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনা থেকে যদি আপনাদের কারো প্রশ্ন থাকে আপনারা হাত উত্তোলন করবেন, আমি কথা বলার সুযোগ করে দিব। আর যদি আপনাদের কারো প্রশ্ন না থাকে তাহলে ক্লাসটি শেষ করে আমি দ্রুত আগের ভিডিওটা এডিট করে আজকে রাত্রে আপলোড করে দিব। এবং আজকের যে ভিডিওটা সেইটা আমি কালকে দেওয়ার চেষ্টা করব। এবং পরীক্ষার খাতা কেন দেখতে পারি নাই, পরীক্ষার খাতা দেখতে না পারার কারণ হচ্ছে ঈদের কারণে বৃহস্পতিবারের মধ্যে ছুটি হয়ে যাবে, ঈদের কিছু ব্যস্ততা, তারপরে কোর্টে চাপ বেড়ে গেছে, তারপরে আমার পিসিতে একটু প্রবলেম হয়েছিল। প্রবলেমটা কি, পিসির সফটওয়্যার আপডেট দিতে গিয়ে ভারী হয়ে গেছিল পিসি। তো আমি পিসিতে আমি নতুন ভাবে সফটওয়্যার লাগালাম, নতুন কিছু ইনস্ট্রুমেন্ট লাগালাম যেন আরো ভালো পারফরমেন্স দেয়। এবার আপনাদের রেজাল্ট এবং আগের ভিডিও সবকিছুই দেওয়া হবে। আব্দুল মাজিদ ভাই কি বলছেন বলেন। আব্দুল মাজিদ ভাই লাইনে আসেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? স্যার ভালো আছেন? হ্যাঁ ভালো আছি আচ্ছা, আমি, বলেন। আলহামদুলিল্লাহ স্যার। আমার স্যার দুইটাই, একটা হলো যে আমরা যে প্রশ্নে পরীক্ষা দিচ্ছি, হুম। এই প্রশ্নটা স্যার শুধু পিডিএফ আকারে না দিয়ে ইমেজ আকারেও একটা স্যার দিলে আমার জন্য সুবিধা হয়। কারণ হোয়াটসঅ্যাপে যখন আমরা এই পিডিএফটা ওপেন করতে চাই হুম। তখন অনেকগুলো অ্যাড চলে আসে। এই কারণে প্রশ্নটা যে লেখার সময় যে আবার প্রশ্ন দেখতে হয়, একটু আমার কাছে আচ্ছা প্রবলেম মনে হচ্ছে। আচ্ছা, এটা আগে মেসেজ করে যেরকম দিলেই ইমেজ পারতেন আকারে প্রশ্নটা। আপনি, এটা মেসেজ করে দিলেই পারতেন, তাহলে আমার বেশি জি মনে স্যার। থাকতো। আচ্ছা, আরেকটা বিষয় স্যার, আরেকটা বিষয় বলেন। সত্য পাঠ যেখানে লেখা আছে সেখানে কি স্যার হলফনামা লেখা যাবে কিনা? না, তাহলে আমি নম্বর 0 দিয়ে দিব। আচ্ছা,
জি স্যার। আরেকটা আমি যে বিষয় নো- স্যার। আমি আট। আমি যে নোট দেখাচ্ছি, এই নোটের জি স্যার। সর্বশেষ পৃষ্ঠায় চলে যায় 164 পৃষ্ঠায়। তার ঠিক আগের পৃষ্ঠায় এখানে কি লেখা আছে? দেওয়ানি 164 মামলার, হ্যাঁ, একশো দেওয়ানি মামলার আরজি মুসাবিদা, এখানে লাস্টে জি দিতে হবে স্যার। সত্যপাঠ। আর সত্যি। বিভিন্ন দেওয়ানি মামলার দরখাস্ত মুসাবিদা দিতে হবে হলফনামা। স্পষ্ট ভাবে বলে দেওয়া আছে, এবং আমি ক্লাসেও বলেও দিলাম আজকেও, যে এটা ওলট পালট করা যাবে না। ওলট পালট করলে নম্বর 0 দিয়ে দিলে আপনারা আমার প্রতি অভিমান করতে পারবেন না আর কি। সতর্ক করে দিচ্ছি। জি স্যার। আরেকটা প্রশ্ন স্যার, এই 8 ধারা এবং 9 ধারা দুইটাই তো স্যার অস্থাবর সম্পত্তি। একটার মধ্যে স্যার সত্য প্রয়োজন, আরেকটার মধ্যে শুধু আপনি দখল ভুল প্রয়োজন। বললেন, ভুল বললেন, স্থাবর সম্পত্তি। দুইটাই স্থাবর সম্পত্তি, জি স্যার। হ্যাঁ, এটা ডিফার করবো কিভাবে স্যার, এটা 8 এবং 9? 8 এবং 9 ডিফার করবেন কি করে? জি স্যার। আপনি আপনার একটার মধ্যে আপনি অ্যাডভোকেট, আপনার কাছে একজন আসছে মামলা করতে। জি স্যার। এখন তাকে জিজ্ঞাসা করবেন, আপনি বেদখল হয়ে গেছেন তো? হ্যাঁ, কত দিনের মধ্যে বেদখল হয়েছেন? 6 মাসের মধ্যে হয়েছেন? সে যদি বলে না, আমি 1 বছর আগে বেদখল হয়েছি, 9 ধারায় আর করা যাচ্ছে না, 8 ধারায় যেতে হবে। কারণ 6 মাস পার হয়ে গেছে, 9 ধারায় যাওয়ার সুযোগ নাই। এখন মনে করেন আপনি জিজ্ঞাসা করলেন কয় মাস আগে বেদখল হয়েছেন? বাবা, দুই ঠিক মাস আছে আগে স্যার। বেদখল হয়েছে আমি। থ্যাংক ইউ স্যার। এখন যদি 2 মাস হয়, আপনি 9-এও যেতে পারবেন, 8-এও যেতে পারবেন। এবার দ্বিতীয় প্রশ্ন করবেন, এই যে আপনি দখলে আছেন, এটার কি আপনার মালিকানা আছে, আপনার দলিল আছে, রেকর্ড আছে আপনার নামে? সে যদি বলে হ্যাঁ বাবা, আমার দলিল আছে, রেকর্ড আছে, এবং 6 মাসের মধ্যে আছি, এখন আপনি দুইটাই যেতে পারবেন। 9 ধারাতেও যেতে পারবেন, 8 ধারাতেও যেতে পারবেন। যদি আট মনে করেন ধারাতে আমার যেতে পারবেন। শুধুমাত্র শুধুমাত্র আমার 9 ধারাতে দখলটা নিয়ে নিলে হয়, 8 ধারায় আমার যাওয়ার দরকার নেই। 8 ধারায় কম মামলা করলে মামলার খরচ ডাবল, কোর্ট ফি ডাবল। আর 9 ধারায় মামলা করলে অ্যাড ভলোরম কোর্ট ফির অর্ধেক। তাই কোর্ট ফি কমের কারণে অনেকের বাজেট থাকে না, বেশি কোর্ট ফি দেখে মামলাই করে না। ক্লিয়ার হলেন? বুঝতে পারছি। জি স্যার। থ্যাংক ইউ স্যার। এখানে সালাম আলাইকুম। 9 ধারায় শুধুমাত্র দখলে ছিলাম কিনা এটা বিবেচ্য বিষয়, দখল। এবং বেদখল হয়ে গেছে কিনা। বুঝতে পারছি। এই জমির মালিককে এটা কোনো প্রশ্নই হবে না। কিন্তু 8 ধারায় মামলা করলে জমির মালিকানাও প্রমাণ করতে হবে। দখল বেদখল তো প্রমাণ করতে হবে, প্লাস জমির মালিকানাও প্রমাণ করতে হবে। তার মানে 8 ধারা হচ্ছে বড় মামলা, পাকা মামলা। কিন্তু 9 ধারা হচ্ছে কাঁচা মামলা, ছোট মামলা। আপাতত একটা গ্যাসের ওষুধ খেয়ে পেটের ব্যথা থামানো। 9 ধারা আপাতত টেম্পোরারি একটা রেমিডি। কিন্তু 8 ধারা হচ্ছে পার্মানেন্ট একটা রেমিডি। 8 ধারায় মামলা করে কেউ ডিক্রি নিলে সেটার বিরুদ্ধে আপিল ছাড়া এটাকে আর হটানো যাবে না। বুঝতে পারলেন? জি স্যার। থ্যাংক আচ্ছা, ইউ স্যার। আর প্রশ্ন আছে আপনার? সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিবলি ভাই বলেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন ছিল যে এখানে আমাদের এই নোটের 47 পৃষ্ঠায় যেখানে আপনার হচ্ছে সত্য, তৃতীয় প্যারায় সত্য সংক্রান্ত আলোচনায় যে দ্বিতীয় উদাহরণটা দেওয়া হয়েছে, সত্য সংক্রান্ত আলোচনা 47 পৃষ্ঠায় সত্য সংক্রান্ত আলোচনায় দ্বিতীয় উদাহরণ, দখলকারী কর্তৃক স্বেচ্ছায় সত্য ত্যাগ কিন্তু তা বৈধ উপায়ে হস্তান্তর না করা, এটা উদাহরণ কিভাবে হবে? কি উদাহরণ দিবেন? এখানে বলা হচ্ছে যে এই পয়েন্টই তো, দখলচ্যুত বা বেদখল, এটাই তো নাকি জি জি জি। যেটা মার্ক করেছে? না, তৃতীয় 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 প্যারা, সত্য সত্য সত্য। সত্য সত্য প্যারার দ্বিতীয় উদাহরণটা, নিচে একদম নিচে দ্বিতীয় দ্বিতীয় উদাহরণটা। জি জি। দখলকারী কর্তৃক স্বেচ্ছায় সত্য ত্যাগ কিন্তু তা বৈধ উপায়ে হস্তান্তর না করা। মনে করেন আপনার জমি আরেকজনের কাছে আপনি বিক্রয় করবেন। ওকে, জি। তো আপনি বিক্রয় করে দিলেন। বিক্রয় করে দেওয়ার পরে এখানে আপনার জমিটা আবার আরেকজনের কাছে কি আছে? বন্ধক দেওয়া আছে হয়তো। বন্ধক দেওয়া আছে হয়তোবা। তার মানে আপনার মালিকানা আছে ঠিকই, আপনি বিক্রয় করতে পারবেন, কিন্তু দখলে আপনার নাই।
ঠিক আছে, এটা একটা ঝামেলা হতে পারে। কিন্তু এখানে লেখা আছে দখলকারী কর্তৃক স্বেচ্ছায় সত্ত্ব ত্যাগ। তার মানে আপনিই দখলে আছেন, আপনারই শর্ত আছে। আপনি দখলে আছেন, আপনারই শর্তে আছে। এখন আপনি বিক্রয় করছেন, বিক্রয় করার পরে হয়তোবা কিছু টাকা বাকি আছে, রেজিস্ট্রেশনটা হয়নি, বা শুধু বায়না হয়েছে, পুরনো রেজিস্ট্রেশনটা হয়নি। আপনি সত্ত্ব ত্যাগ করছেন ঠিক আছে, কিন্তু দখল এখনো দেননি। কেন দেননি? টাকা বাকি আছে বা অন্য কোনো ব্যাপার আছে, এই মানে কারণে আইনগত দেয়নি কোনো সে। হয়তো ঘাটতি আপনাকে, আছে এই ধরনের। হ্যাঁ, কোনো মানে আপনি সত্ত্ব ত্যাগ করছেন, আপনি বিক্রয় করছেন ঠিকই, কিন্তু টাকা বাকি আছে বলে আপনি এখনো দখল ছাড়ছেন না। অথবা লিখা আছে, এরকম শর্ত আছে যে আমি 6 মাস দখল করার পরে, মানে ভোগ করার পরে আপনাকে দিব, এরকমও কোনো ম্যাটার থাকতে পারে। অথবা আপনি দখল করছেন, কিন্তু এটা আবার তার সাথে আরেকটা এগ্রিমেন্ট আছে। এই সত্ত্ব ত্যাগ করার সাথে সাথে একটা আপনি এগ্রিমেন্ট করেছেন। কেমন এগ্রিমেন্ট? যে আমি এটা বিক্রয় করলাম ভাই, কিন্তু আমার একটা ফসল আছে, এই ফসলটা আমি নিব, একটা এগ্রিমেন্ট করলেন। তাহলে বিক্রয় করলেন, আবার এগ্রিমেন্টটা করলেন। এগ্রিমেন্ট অনুসারে আপনি দখল থাকতে পারবেন আরো কিছুদিন, কিন্তু আপনাকে আর রাখতে দিচ্ছে না। সে বললো আমি কিনেছি, তোমাকে আর রাখতে দিব না বলে আপনাকে জোর করে সরিয়ে দিল। বুঝতে পারলেন? তাহলে হস্তান্তর বৈধ উপায়ে হলো না, অবৈধ উপায়ে হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর 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 একটা প্রশ্ন হচ্ছে এখানে, আমরা যে বলছি অ্যাডভোকেট কমিশনার, এটা কি আপনার যে 34 ধারায় যে কমিশনের কথা বলা হয়েছে 75 ধারায়, সেই কমিশন? হ্যাঁ, সেই কমিশন। আচ্ছা। আমরা আরেকটা প্রশ্ন সিপিসি, হচ্ছে, সিপিসি পড়লে এটা ক্লিয়ার হব। সিপিসি তে আমি বুঝিয়ে দেবো কমিশন কি। বলেন। আর আপাতত আরেকটা প্রশ্ন হচ্ছে, সরকার এখানে যে আমাদের পরবর্তী 48 পৃষ্ঠার শেষ প্যারা, সরকার কর্তৃক দখলচ্যুত যেটা বলা হচ্ছে, এটা অবশ্য আমার কাছে ক্লিয়ার হয়েছে পরে পরে, এটা আমার আর প্রশ্ন নেই। ধন্যবাদ, আমার আজকের মতো প্রশ্ন শেষ। আচ্ছা, ঠিক আছে। তো এই রিটেনের এই সাবজেক্টটা শেষ হয়ে গেল। আমি রুটিন দিয়ে দিব যে পরীক্ষা কবে হবে। ঈদের পরে পরীক্ষা নিব। আপনারা পড়ার ভিডিও দেখার সময় অনেক পাবেন। প্রথমে এসআর একটার উপরে পরীক্ষা হবে, পরীক্ষা হওয়ার পরে প্রবলেমেটিক প্রশ্ন কিছু আলোচনা করা হবে, আপনাদের প্রিভিয়াস কিছু সমাধান করে দিব, এই যেগুলো অ্যান্সারিং হিন্ট দিয়েছি, এবং আপনাদের প্রশ্ন উত্তর কিছু দিব আগের সাবজেক্টগুলোর। তারপরে এই 5টা সাবজেক্ট দ্রুত র্যাপিড রিভিশন করার পরে আমি জুলাইয়ের প্রথম সপ্তাহে সিপিসি শুরু করব। সিপিসি শুরু করার আগে 2-3টা ক্লাস নিব। এই ক্লাসে আপনাদের প্রবলেম গুলো কি সেগুলো বোঝার চেষ্টা করব। অনেকের রেজাল্ট ভালো হচ্ছে, অনেকের বলছে অনেকের রেজাল্ট খারাপ হচ্ছে, কিন্তু মুষ্টিময়ে 5-7 জনের রেজাল্ট ভালো হচ্ছে, যেটা একটা ভালো লক্ষণ নয়। আমার বক্তব্য যে যারা ভালো করছে তারা কিভাবে ভালো করছে সেইটা আমরা খুঁজে বের করে যেন সবাই ভালো করতে পারি, সেই পর্যায়ে নিয়ে আসার পরে আমরা সিপিসি নামক জটিল সাবজেক্টটা শুরু করব। মানে সিপিসি শুরু করার আগে আপনাদের আগে এই সাবজেক্টগুলোর প্রবলেম সলভ করে নিব। এটা ভালো হবে না শিবলি ভাই? জি অবশ্যই, বিশাল বিষয়, আহ, আসলে হ্যাঁ, তো জটিল বিষয়। তো সিপিসির মতো জিনিসে হাত দেওয়ার আগে এই সহজ জিনিসগুলো আগে ঠিক করে নিব, তারপরে সিপিসি তে হাত দেবো জুলাই মাসে। তো ঠিক আছে, সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি। ওয়ালাইকুম আসসালাম।